আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস কতদিন ক্ষমতায় থাকবেন? তিনি কবে যাবেন? কিভাবে যাবেন? নির্বাচন কিভাবে হচ্ছে? তারপর কখন হচ্ছে? স্থানীয় সরকার নির্বাচন কি আগে নাকি জাতীয় নির্বাচন আগে? তারপর ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠন এখন রাজনৈতিক সংগঠনে রূপান্তরিত হয়েছে। তাদের ভবিষ্যৎ কি? এসব বিষয় নিয়ে তুমুল আলোচনা হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তার প্রজ্ঞা দ্বারা, মেধা দ্বারা, যোগ্যতা দ্বারা তিনি যেভাবে দেশের বাইরে ঘুরে বেড়াচ্ছেন, যেভাবে বিদেশি সংবাদ মাধ্যমের সাথে হাত নেড়ে নেড়ে, বডি নেড়ে ইংরেজিতে কথা বলছেন খুব দৃঢ়তার সঙ্গে, হাসি মুখে এবং রীতিমতো স্বাচ্ছন্দ্যতার সঙ্গে। সে তুলনায় তিনি বাংলাদেশে যারা সাংবাদিক রয়েছেন তার সাক্ষাৎকার নিতে গিয়েছেন, সেটা বিবিসি বাংলা হোক, তারপর সেটা যাকে বলা হয় নুরুল কবির সাহেবের সঙ্গে তার সাক্ষাৎকার হোক, ডেইলি স্টারের সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন, প্রথম আলোর সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন। এর মধ্যে প্রথম আলো এবং ডেইলি স্টার তার দীর্ঘদিনের পুরনো বন্ধু, সাহায্যকারী, কিন্তু তাদের সকলের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি স্বাচ্ছন্দ্য অনুভব করেননি। বিশেষ করে নুরুল কবিরের সঙ্গে তিনি সাক্ষাৎকার দিতে গিয়ে রীতিমতো ভ্যাবা চাকা খেয়ে গিয়েছেন। দ্বিতীয় যে বিষয়টি উল্লেখযোগ্য সেটি হলো তার যে সাক্ষাৎকারগুলো, সেটি রয়টার্সের সঙ্গে হোক, ভারতের দ্য হিন্দুর সঙ্গে হোক, এনডিটিভির সঙ্গে হোক, সিএনএন এর সঙ্গে হোক, বিবিসি ওয়ার্ল্ডের সঙ্গে হোক, তারপর বিদেশি অন্য কোনো সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ, ওয়াশিংটন পোস্ট, অনেকের সঙ্গে তিনি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারগুলোর সঙ্গে বাংলাদেশের যে সাক্ষাৎকার, একটির সঙ্গে আরেকটি কন্ট্রাডিক্ট করে। আপনি বলতেই পারবেন না যে উনি ওনার কথার যে ধারাবাহিকতা, কনসিস্টেন্সি, এটি তিনি রক্ষা করেছেন। তিনি তার যাওয়ার ব্যাপারে কোনো বক্তব্য দেননি। তিনি শুধু বলেছেন যে আমি আমার আগের পেশায় খুব ভালো ছিলাম, আমরা সেখানে ফিরে যেতে চাই, উই ওয়ান্ট টু গো। কিন্তু আমরা যাব, যেমন আমরা সবাই ঢাকাতে বসবাস করি, সবার একটা গ্রামে ঠিকানা আছে, আমরা সেই গ্রামে যেতে চাই কিন্তু আমরা যাই না। আমরা যেতে চাই কিন্তু আমরা যাই না। কেন যাই না এটা আমরা সবাই কম বেশি জানি। আমাদের মাঝে মধ্যে খুব ইচ্ছা হয় যে ইস, আবার যদি সেই শৈশবে ফিরে যেতে পারতাম। আকাঙ্ক্ষা জাগে শৈশবে ফিরে যাওয়ার জন্য, কিন্তু আমরা যেতে পারি না। কিংবা যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্যি একেবারে জীবনটা পিছিয়ে সেই শৈশবে পাঠিয়ে দিতেন, আমরা আল্লাহর হাতে পায়ে ধরতাম। আল্লাহর তো ওইভাবে নুরানি হাত পা আছে, কিন্তু দৃশ্যমান হাত পা নেই। কান্নাকাটি করতাম যে আমরা এটা এমনি বলেছি। আল্লাহ মাঝে মধ্যে হঠাৎ মনে হতো আম গাছে বসে আম খেতাম, জাম গাছে বসে জাম খেতাম, কিন্তু মাস্টার মশাই যে পিটুনি দিতেন ওটা আমার তখন মনে ছিল না। আমার আম জামের কথা মনে ছিল, পিটুনির কথা মনে ছিল না। কিংবা 70-এর দশকে গ্রামে যে মশা কিংবা স্যানিটারি সমস্যা ছিল, অভাব ছিল, অভিযোগ ছিল, প্রায় সব পরিবারের মধ্যেই পুষ্টির অভাব ছিল, প্রোটিনের অভাব ছিল। আমরা এখন যেভাবে পোলাও, কোরমা, মাংস খাচ্ছি, এয়ার কন্ডিশন ব্যবহার করছি, দামি গাড়িতে চলছি, লেক্সাস V8 থেকে শুরু করে অডি, BMW, মার্সিডিস, রোলস রয়েস আমরা চলছি, হাতে রোলেক্স ঘড়ি পরছি, এগুলো বাদ দিয়ে গ্রামে গিয়ে সেই তালপাতার ঘড়ি আর তালপাতার চশমা, ওটা মনে পড়ে, ভালো লাগে, কিন্তু আমরা সেখানে যেতে চাই না, কোনো অবস্থাতে যেতে চাই না। আল্লাহ তুমি মাফ করো, আমি এই রোলস রয়েস ঘড়ি রেখে বা রোলস রয়েস গাড়ি রেখে, বুগাতি ঘড়ি রেখে, বুগাতি গাড়ি রেখে আমি যাব না। কান্নাকাটি শুরু করে দিতে হবে, এরকম একটি অবস্থা। তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস তার মোটিভেশনাল যে জব, গ্রামীণ ব্যাংকের যে জব, তার যে টুকটাক কর্মকাণ্ড, সেখানে তিনি ফিরে যেতে চান। কিন্তু কোনো অবস্থাতেই আবার তার বিরুদ্ধে মামলা হবে, মোকদ্দমা হবে, আবার তিনি শ্রম আদালতে যাবেন, কোর্ট কাছারিতে যাবেন, কিংবা শেখ হাসিনার মতো পালিয়ে বেড়াবেন, অথবা আনিসুল হক, সালমান এফ রহমানের মতো দেখা গেল যে সালমান এফ রহমানের দাড়ি কেটে ফেলা হয়েছে,
আনিসুল হকের পিঠমোড়া করে বাঁধা হয়েছে, নতুন লুঙ্গি পরিয়ে দেওয়া হয়েছে, এরকম পরিবেশ পরিস্থিতি তার জন্য হোক, তিনি মরে গেল, এটা চাইবেন না যে আল্লাহ তুমি এর সাথে আমার মৃত্যু দাও এবং বজ্রপাতে মৃত্যু দাও, ঠাড়া পড়ে আমি মারা যাব, কিন্তু আমি কোনো অবস্থাতেই সালমানের রহমানের পরিণতি ভোগ করতে পারবো না। এইরকম যে আমি যেতে চাই কিন্তু যাওয়া আমার জন্য সম্ভব হচ্ছে না, এরকমভাবে তার জীবন এই মুহূর্তে চলছে। ফলে কি হলো যে এই যে তার যে বক্তব্য, এই বক্তব্যের তিনি ধারাবাহিকতা রক্ষা করতে পারছেন না। এর কারণটা কি? এর কারণটা হলো রাজনীতি, ক্ষমতার সিংহাসন সবসময় ওয়ান ওয়ে ট্রাফিক। এখানে যে বসে, সে বসার পরে বুঝতে পারে যে এখান থেকে চলে যাওয়াটা সহজ নয়। বিশেষ করে যখন একটা সিস্টেম কাজ করে, যেমন আমেরিকাতে বাইডেন সাহেব চলে গেলেন, ইংল্যান্ডে সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাক চলে গেলেন, কানাডাতে চলে গেলেন জাস্টিন ট্রুডো, কোনো সমস্যা নেই। কিন্তু বাংলাদেশে শেখ হাসিনা চলে যাওয়া, খালেদা জিয়া চলে যাওয়া, এটার যে নির্মমতা, এই নির্মমতা ডক্টর মোহাম্মদ ইউনূসকেও ভোগ করতে হবে। কিন্তু আগে যেভাবে একটা সিস্টেমের মধ্যে তত্ত্বাবধায়ক সরকাররা এসেছেন, সেখানে লতিফুর রহমান সাহেব বলেন, বিচারপতি হাবিবুর রহমান সাহেব বলেন, কিংবা বিচারপতি শাহাবুদ্দিন সাহেব বলেন, কোনো সমস্যা হয় একটা সিস্টেমের অধীন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস উনি কোনো সিস্টেমের অধীন আসেননি, বরং অনেকগুলো সিস্টেমকে ব্রেক করে তিনি ক্ষমতায় এসেছেন। ফলে তার যাওয়ার পথ একেবারে বন্ধ। এবং তিনি এখন যদি তারা একেবারে আপনজনকেও তিনি বসান, যেমন দেখা গেল মঈনুদ্দিন এবং ফখরুদ্দিনের সঙ্গে আওয়ামী লীগের একটা দফারফা হয়েছিল, এবং এটা প্রণব মুখার্জির মধ্যস্থতায়। কিন্তু সেই প্রণব মুখার্জির মধ্যস্থতায় দফা রফা হবার পরেও মঈনুদ্দিন এবং ফখরুদ্দিন বাংলাদেশে থাকতে পারেননি। উল্টো আমেরিকাতেও তারা পালিয়ে বেড়াচ্ছেন। একদিন মিস্টার ফখরুদ্দিন, মানে সাবেক তত্ত্বাবধায়ক প্রধান, তিনি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলেন, লোকজন গালাগাল করছিল, কয়েকজন ধাওয়া দিচ্ছিল, এবং সেই দৃশ্য আমরা বিভিন্ন সময় দেখেছি। আমেরিকাতে মিস্টার মঈনুদ্দিন, সাবেক সেনাপ্রধান, যে কোথায় আছেন, কিভাবে আছেন, আমরা কিছু জানি না। তো সেই দিক থেকে যদি উনি সমঝোতা করে জামাতের হাতে ক্ষমতা দেন, সমঝোতা করে ছাত্রদের হাতে ক্ষমতা দেন, তবুও তার যে বাকি জীবনটা দেশে, দেশের বাইরে সহজ এবং স্বাভাবিক হবে না। তো এই কারণে তার বা তার যারা লোকজন রয়েছেন, তারা যদি চিন্তা করেন যে আমরা তো মরছি শেখ হাসিনার মতো, শেষ দেখে মরব। শেখ হাসিনা যখন 2014 সালে বুঝে গেছেন যে তিনি যে কর্মটি করেছেন, সেই কর্মে তার আর কোনো সেফ এক্সিট নেই। ফলে তিনি জীবনের শেষ দিন পর্যন্ত এক হাতে মৃত্যু, আর এক হাতে অপমান, মুখে পতন, মস্তিষ্কে গ্লানি, সারা শরীরে আবর্জনা, এসব মেনে নিয়ে তাকে জনগণ ধরবে, পাড়িয়ে মেরে ফেলবে, এই সকল পরিণতি জেনেই কিন্তু তিনি এই কর্মকাণ্ডগুলো করেছেন। তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসও যেখানে বসেছেন, বসার পর তিনি যা জানতেন কি জানতেন না, আমরা সেই বিতর্কে যাব না। এখন আমরা বিভিন্ন রকম কথা শুনতে পাচ্ছি। প্রথম কথা হলো, তিনি এমনি এমনি আসেননি, এখানে একটা ম্যাটিকুলাস প্ল্যানের মাধ্যমে এসেছেন। কথাটি তিনি মুখ ফুসকে বলে ফেলেছেন, কিন্তু এখন এটা প্রমাণিত। তারপর সেনাবাহিনী যে গুলি চালায়নি এবং কারা শেখ হাসিনার কথা মান্য করেনি, এটার পেছনে যে জাতিসংঘের একটা রেড সিগন্যাল ছিল, এবং জাতিসংঘ যে তাদেরকে ভয় দেখিয়েছে যে যদি তোমরা এই আন্দোলনকারীদের উপর গুলি চালাও তাহলে তোমাদেরকে মিশন থেকে তাড়িয়ে দেওয়া হবে। এটি এখন মানবাধিকার কমিশনের যিনি প্রধান, বিশ্ব মানবাধিকার কমিশনের যিনি প্রধান, তিনি স্পষ্টতই সংবাদ সম্মেলন করে এই কথাটি বলে দিয়েছেন। তো কাজেই সেনাবাহিনীর যে ভূমিকা, সেই ভূমিকা এমনি এমনি ছিল না, এটার পেছনে জাতিসংঘের হাত ছিল। আর জাতিসংঘ কখনই কোনো কাজ করেন না যতক্ষণ না পর্যন্ত সেখানে আমেরিকা গ্রিন সিগন্যাল না দেয়। তো মিস্টার বাইডেন সরকারের যে ডিপ স্টেট পলিসি ছিল, সেই পলিসি বাংলাদেশে সে 2019 সন থেকে চেষ্টা অব্যাহত রেখেছিল শেখ হাসিনার পতন ঘটানোর জন্য। তারা এই জন্য হাজার হাজার কোটি টাকা এই বাংলাদেশে খরচ করেছে, যার একটা অংশ $50 মিলিয়ন একটা কথা মিস্টার ট্রাম্প বলে ফেলেছেন, কিন্তু এর বাইরেও আরও অনেক টাকা এসেছে। এবং এখানে ব্রিগেডিয়ার সাখাওয়াত,
যে কথাটি মুখ ফসকে বলে ফেলেছেন যে এখানে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের শরীরে যে বুলেট পাওয়া গিয়েছে এই বুলেট বাংলাদেশ সেনাবাহিনীরও নেই। এই জন্য অনেকে বলার চেষ্টা করছেন যে বিদেশি অস্ত্র, বিদেশি প্রশিক্ষিত লোক, কেউ বলছেন FBI-এর লোক, কেউ বলছেন CIA-এর লোক, তারা এই বাংলাদেশে এসে এই জুলাই আগস্ট বিপ্লবের সময় হত্যাকাণ্ড চালিয়েছেন এবং কাজ করে তারা আবার নির্ভাবনায় নিশ্চিন্তে নিজেদের বিমানে করে তারা চলে গেছেন। এই কথাগুলো এখন ছড়িয়ে পড়েছে। এই যে থানাগুলো আক্রমণ হয়েছে, অস্ত্রগুলো লুট হয়েছে, পুলিশ মারা গিয়েছে, একদিন না একদিন এইগুলোর বিচার হবেই 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 হবেই। তো এই আশঙ্কাগুলো মাথায় রেখে এখন যারা ক্ষমতায় রয়েছেন তারা কোনো অবস্থাতেই স্বস্তি পাচ্ছেন না। স্বস্তি না পাওয়ার কারণে তারা যে চলে যাবেন, এই চলে যাওয়াটা নিয়ে আমরা যতটা আবেগপ্রবণ, ডিসেম্বর মাসে নির্বাচন হতে হবে, নির্বাচন দিয়ে শেখ হাসিনার বিচার দরকার নির্বাচনের পরে হবে, তো এই জিনিসগুলো আমরা যত সহজভাবে বলছি আসলে বাস্তবে অত সহজভাবে ঘটবে না। এখানে একটার পর একটা জটিলতা তৈরি করা হবে এবং একটা জটিল পরিস্থিতি সরকারের পক্ষ থেকে তৈরি করা হবে এবং ওটাকে সামাল দেওয়ার জন্য আরও 10টা জটিল পরিস্থিতি তৈরি হয়ে যাবে, একটা প্রাকৃতিক আর একটা কৃত্রিম। ধরুন হিজবুত তাহরির একটা ঘটনা ঘটালো, তারা মিছিল করলো, মিটিং করলো। এখন এই হিজবুত তাহরির এই ঘটনাকে কেন্দ্র করে যদি মানব সৃষ্ট আরও 10টি বিপর্যয় ঘটে, যা কিনা রাজনীতি, নির্বাচন সবগুলোকে অনিশ্চিত করে ফেলবে। এরপর চীনের সিদ্ধান্ত এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়। ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের বাইরে যাচ্ছেন, চীনে যাচ্ছেন এবং আমরা যেটা শুনতে পেরেছি যে চীনের প্রেসিডেন্ট তাকে নেওয়ার জন্য আলাদা বিমান বাংলাদেশে পাঠাবেন, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে গিয়েছেন এবং তিনি সেখানে রীতিমতো অপদস্থ হয়ে, অপমানিত হয়ে ফেরত এসেছেন এবং নির্ধারিত সময়ের একদিন আগেই তিনি এসেছেন। তো তার বিপরীতে যখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে চীন প্লেনে করে নিয়ে যাচ্ছে এবং মিস্টার শি তার সঙ্গে বৈঠক করবেন দ্বিপাক্ষিক সাহায্য সহযোগিতা নিয়ে, এটি ডিসেম্বর পর্যন্ত যদি উনি থাকতেন, চীন এত বেকুব না যে ডিসেম্বর পর্যন্ত যারা ক্ষমতায় রয়েছে 6 মাস তাদেরকে আলাদা বিমানে করে তারা নেবেন। তারা তাকে রাখতে চাচ্ছেন, দীর্ঘমেয়াদে রাখতে চাচ্ছেন রাজা পাকসের মতো, তারা রাখতে চাচ্ছেন মৈত্রীর মতো। এবং এই যে এখন যে সিস্টেমটি চলছে, এই সিস্টেমটিকে চীন কাজে লাগাতে চাচ্ছেন। এর কারণ হলো এখন যে একটা ঐতিহাসিক সময় চীন পেয়েছে বাংলাদেশে, আগামী 100 বছরও এরকম পরিবেশ পরিস্থিতি চীনের জন্য আসবে না। বিএনপি ক্ষমতায় আসলেও আসবে না, জামাত আসলেও আসবে না, আওয়ামী লীগ আসলেও আসবে না। এখন তারা যে সুযোগটা পেয়েছে এই সুযোগটিকে তারা কাজে লাগাবেন, যে কোনো মূল্যে কাজে লাগাবেন। এর জন্য যদি তাদের দরকার হয় তারা বিলিয়ন নয় ট্রিলিয়ন ডলার এখানে বিনিয়োগ করবেন। এবং আপনারা যারা জানেন চীন যাদেরকে ধরেছে তাদেরকে ছাড়েননি এখন পর্যন্ত। মায়ানমার, সারা দুনিয়া মায়ানমারের বিরুদ্ধে, কিন্তু চীন মায়ানমারের সামরিক জান্তা তাদেরকে ছাড়েনি। বিদ্রোহী আরাকান আর্মিদেরকে তারা মদত দিচ্ছেন, কিন্তু একই সঙ্গে তারা মায়ানমার সরকারকে টিকিয়ে